দ্বাদশ শ্রেণীর অন্যতম কবিতা মহুয়ার দেশ এর আলোচনায় প্রত্যেক ছাত্রকে স্বাগত জানাই। মহুয়ার দেশ কবিতার প্রতিটি শব্দ, প্রতিটি পংক্তি ধরে ধরে পড়ার আগে আমরা এই কবিতার সঙ্গে জড়িয়ে থাকা প্রতিটি তথ্য, যে তথ্যগুলি কবিতার ছোট প্রশ্নের উত্তর লেখার জন্য দরকার হবে, আমরা সেই তথ্যগুলোকে বুলেটিনের আকারে প্রথমে সাজিয়ে নেব, বুঝে নেব। তারপরে আমরা কবিতার শব্দ এবং পংক্তি ধরে ব্যাখ্যাতে যাব। আমরা এই কবিতার আলোচনায় প্রথম যে কাজটি করব সেটি হলো এই কবিতার যিনি কবি অর্থাৎ সমর সেন, তার পরিচয় জানব। 2 নম্বর হচ্ছে এই কবিতার উৎস কী, এই কবিতা কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত এটা জানব। তৃতীয়ত এই কবিতার বিষয় কী, অর্থাৎ এই কবিতার মধ্য দিয়ে কবি কি বলতে চান সেটা আমরা কবিতার নামকরণ ধরে আমরা বিষয়টাকে জানার চেষ্টা করব। পরের কাজ হচ্ছে 4 নম্বর কাজ, কবিতার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা পংক্তি ধরে ব্যাখ্যা করা এবং প্রত্যেকটা পংক্তি থেকে যে প্রশ্নগুলো থাকতে পারে সেই প্রশ্নগুলোকে প্রথম আমরা দাঁড় করাবো। তারপর সেই প্রশ্নগুলির উত্তর কবিতার মধ্যে কেমনভাবে দেওয়া আছে সেই জায়গাটা বুঝে নিয়ে আমরা নিজের ভাষাতে গদ্যের আকারে উত্তরগুলোকে তৈরি করার চেষ্টা করব। তাহলে আমরা এই 4টে ধাপে গোটা কবিতার আলোচনা শেষ করব। প্রথম যে কাজ, প্রথম যে আলোচনা, কবি পরিচয়। প্রথম বলি এই কবিতার যিনি কবি তিনি হচ্ছেন সমর সেন। তার জন্ম সন হচ্ছে 1916 খ্রিস্টাব্দের 10 অক্টোবর। 1916 খ্রিস্টাব্দের 10 অক্টোবর তিনি জন্মগ্রহণ করেন। জন্মস্থান হচ্ছে কলকাতার বাগবাজার, কলকাতার বাগবাজার। 1916 খ্রিস্টাব্দের 10 অক্টোবর কলকাতার বাগবাজারে সমর সেনের জন্ম এবং এই মহান কবির তিরোধান ঘটে 1987 খ্রিস্টাব্দের 23 আগস্ট। 1987 খ্রিস্টাব্দের 23 আগস্ট। তার লেখা কবিতা সংকলনগুলির নাম হচ্ছে কয়েকটি কবিতা, গ্রহণ, নানা কথা, খোলা চিঠি, 3 পুরুষ। তার লেখা কবিতা সংকলনগুলির নাম হলো 1 নম্বর হচ্ছে কয়েকটি কবিতা, 2 নম্বর হচ্ছে গ্রহণ, 3 নম্বর হচ্ছে নানা কথা, 4 নম্বর হচ্ছে খোলা চিঠি, 5 নম্বর হচ্ছে 3 পুরুষ। আর তার একটি প্রবন্ধের বই আছে, সেই বইটার নাম হচ্ছে বাবু বৃত্তান্ত। বাবু বৃত্তান্ত। এবার আমরা জানব
যে সমর সেন কী রকমের কবি, একটা বাক্যের মধ্যেই উত্তরটা দিয়ে দেওয়া যায়। যারা সমর সেনের কবিতা নিবিড়ভাবে পাঠ করেছে তারা সকলেই বুঝবে যে সমর সেন হলেন নগর জীবনের রূপকার, নগর জীবনের রূপকার। আমরা জানি যে জীবনানন্দ দাশ, জসিমউদ্দিন এনারা হচ্ছেন পল্লী জীবনের, গ্রামীণ জীবনের রূপকার, কিন্তু সমর সেন হচ্ছেন নগর জীবনের রূপকার। তীব্র নগর চেতনা, তীব্র নগর চেতনা, নাগরিক দার্শনিকতা তার কবিতায় ভাষা পেয়েছে। নগর জীবনের এই জায়গাটা আন্ডারলাইন করে নেবে, রেখাঙ্কিত করে নেবে। নগর জীবনের ক্লান্তি, নগর জীবনের দূষণ, নগর জীবনের নৈরাশ্য, নগর জীবনের অবক্ষয়, নগর জীবনের যন্ত্রণার ছবি তিনি এঁকেছেন তার কবিতার মধ্যে। আমরা যে কবিতাটা পড়ছি অর্থাৎ মহুয়ার দেশ, সেই কবিতারও পটভূমি হচ্ছে নগর জীবন, সেই কবিতারও পটভূমি হচ্ছে নগর জীবন। আর একটা কথা বলবো, তিনি হচ্ছেন গদ্য ছন্দের কবি। তার কবিতা যখন তুমি লাইন ধরে পড়বে তখন দেখবে তার কবিতা হচ্ছে গদ্য ছন্দের কবিতা, গদ্যের ঢঙে, গদ্যের ধরনে লেখা, অর্থাৎ তিনি হচ্ছেন গদ্য ছন্দের কবি। আমি সমর সেন সম্পর্কে, কবি সমর সেন সম্পর্কে যা যা বললাম প্রতিটা কথাই কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। বিশেষ করে ওই কথাটা যে সমর সেন কিন্তু হচ্ছেন নগর জীবনের রূপকার। নগর বলতে হচ্ছে শহর জীবন, নগর জীবনের ক্লান্তি, নগর জীবনের দূষণ, নগর জীবনের নৈরাশ্য, নগর জীবনের অবক্ষয়, নগর জীবনের যন্ত্রণা ইত্যাদির ছবি অঙ্কিত হয়েছে তার কবিতার মধ্যে, ইত্যাদির ছবি অঙ্কিত হয়েছে তার কবিতার মধ্যে। এবার আমরা জানব যে এই কবিতার উৎস কী, এই কবিতার উৎস কী। আমরা বলে দিই যে মহুয়ার দেশ কবিতা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে কয়েকটি কবিতা। সেই কাব্যগ্রন্থের নাম হচ্ছে কয়েকটি কবিতা। যদিও এখানে আর একটা কথা মনে রাখা দরকার যে এই কাব্যগ্রন্থটি কিন্তু সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থটি কিন্তু সমর সেনের প্রথম কাব্যগ্রন্থ। তাহলে আমরা যেটা জেনেছি যে এই কবিতার যিনি কবি তার পরিচয় জেনেছি, এই কবিতা যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া আমরা সেই কাব্যগ্রন্থের নাম জেনেছি। এবার আমরা জানব যে এই কবিতার বিষয় কী। যারা পংক্তি ধরে কবিতাটি রিডিং পড়েছ তারা প্রত্যেকে যদি একটু নিবিড়ভাবে লক্ষ্য করো তাহলে বুঝবে যে 1930-এর পরবর্তী আধুনিক বাংলা কবিতায় নাগরিক জীবনের ক্লান্তি থেকে মুক্তির জন্য প্রকৃতির আশ্রয় একাধিক কবিতায় ফুটে উঠেছে।
লাইনটা খুব মন দিয়ে শুনবে এবং লাইনটা যদি খাতায় লেখো তাহলে কিন্তু রেখাঙ্কিত করতে ভুলবে না যে 1930-এর পরবর্তী আধুনিক বাংলা কবিতায় নাগরিক জীবনের ক্লান্তি থেকে মুক্তির জন্য প্রকৃতির আশ্রয় একাধিক কবিতায় ফুটে উঠেছে। সেই রকমই একটি কবিতা হলো মহুয়ার দেশ। সেই রকমই একটি কবিতা হলো মহুয়ার দেশ, অর্থাৎ যে 1930-এর পরবর্তী বাংলা কবিতা যদি তুমি খেয়াল করো তাহলে দেখবে সেখানে নগর জীবনের ক্লান্তি থেকে বাঁচতে, নগর জীবনের ক্লান্তি থেকে মুক্তি পেতে মানুষ কিন্তু প্রকৃতির আশ্রয় নিয়েছে। এই কবিতাটাও কিন্তু সেই রকমই একটা কবিতা যেখানে নগর জীবনের ক্লান্তি থেকে, নগর জীবনের দূষণ থেকে মুক্তির জন্য কবি প্রকৃতির আশ্রয় নিতে চেয়েছেন। এবার আমি বলে দিই যে একটা লাইনের মধ্যে যে এই কবিতার সার কথা কী। নগর জীবনের ক্লান্তি থেকে মুক্তির জন্য প্রকৃতির সান্নিধ্যের জন্য তৃষ্ণার কবিতা হচ্ছে বা আকাঙ্ক্ষার কবিতা হচ্ছে মহুয়ার দেশ। নগর জীবনের ক্লান্তি থেকে মুক্তির জন্য প্রকৃতির সান্নিধ্য লাভের চেষ্টা বা তৃষ্ণা বা আকাঙ্ক্ষার কবিতা হলো মহুয়ার দেশ। এবার আমরা যে জায়গাটা বলবো যে এই কবিতার আলোচনা, এই কবিতার মধ্যে কবি যে বিষয়গুলো দেখাতে চেয়েছেন সেগুলোকে আমরা ধাপে ধাপে বা 1, 2, 3 করে বা বুলেটিনের আকারে সাজিয়ে নিই। যে কবিতার প্রথমে তিনি কি দেখিয়েছেন, যারা পংক্তি ধরে পড়েছ তারা দেখবে কবিতার প্রথমেই বা শুরুতেই নগর জীবনের নির্মল প্রকৃতির মমতা মাখা রূপ বর্ণিত হয়েছে। কবিতার শুরুতেই নগর জীবনের নির্মল প্রকৃতির মমতা মাখা স্বরূপ বর্ণিত হয়েছে। 2 নম্বর হচ্ছে এই বর্ণনার পরেই নগরের ক্লান্তি, দূষণ কবিতার মধ্যে প্রবেশ করেছে। 3 নম্বর, তার পরেই দেখানো হয়েছে এই নাগরিক যন্ত্রণায় বিপন্ন কবির মনে পড়ে যায় মেঘ মোদির মহুয়ার দেশের কথা। মহুয়ার দেশ আসলে কবির কাছে শান্তিহারা মানে ক্লান্তি দূর করার এক আশ্রয়। কবির স্বপ্নের দেশ হলো মহুয়ার দেশ, এটা তার পরবর্তী জায়গাতে বলা আছে। আর শেষ জায়গাতে কবি যেটা দেখিয়েছেন যে যন্ত্র সভ্যতা রেহাই দেয় না মহুয়ার দেশকেও, যন্ত্র সভ্যতা রেহাই দেয় না মহুয়ার দেশকেও। আমরা এই পর্যন্ত আজকে আলোচনা করলাম। আগামীকাল আমরা মহুয়ার দেশ কবিতার পংক্তি ধরে শব্দ ধরে আলোচনা করব। ধন্যবাদ।